আমার জ্যাঠানী গর্ভবতী হওয়ার পরে প্রত্যেক দিন একটাই কথা বলতো যে তার গর্ভে যে সন্তান রয়েছে সেটা নাকি তার নিজের সন্তান নয়। এবং আমার জ্যাঠানীর এরকম পাগলামি দেখে আমি খুব আশ্চর্য হতাম যে সে নিজের গর্ভে ধারণ করা নিষ্পাপ বাচ্চাটিকে কিভাবে হেনস্থা করতে পারে। এমনকি যখনই আমার জ্যাঠানী আমার ভাসুর ও শাশুড়ি মাকে সামনে দেখত, তখনই সে একটাই কথা বলতো যে তার গর্ভের বাচ্চাটিকে সে ঘৃণা করে। বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়িতে এসে বড় বৌদির এই রকম অবস্থা দেখি, তখন বাধ্য হয়ে আমার বর ও শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে বড় বৌদি কেন তার গর্ভে ধারণ করা বাচ্চাটিকে ভালোবাসে না বা পছন্দ করে না। তখন আমার শাশুড়ি মা ও বর কারণ হিসেবে আমাকে যা উত্তর দিয়েছিল, সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। এমনকি আমার জ্যাঠানীর তার নিজের বাচ্চার প্রতি ক্ষোভ, ঘৃণা দেখে বাড়িতে শান্তি পুজোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অনেক পূজা অর্চনা করার পরেও আমার বৌদি তার গর্ভে ধারণ করা বাচ্চার প্রতি যত্নশীল বা দয়াশীল হয়নি। সে তো সবসময় উদাসীন ও মনমরা হয়ে থাকত। এমনকি আমার শাশুড়ি মা, ভাসুর ও আমার বড় অনেক চেষ্টা করত জ্যাঠানীকে ভালোবেসে বোঝানোর, কিন্তু আমার জ্যাঠানী তো কারো কথা শুনতে রাজিই ছিল না। এমনকি বিয়ের পরে আমি লক্ষ্য করেছিলাম আমার শাশুড়ি মা, ভাসুর ও আমার বর তারা সবাই কিন্তু আমার জ্যাঠানীকে অনেক ভালোবাসতো। কিন্তু তা সত্ত্বেও আমার জ্যাঠানী সবসময় মনমরা ও উদাসীন হয়েই থাকতো। শ্বশুরবাড়িতে আসতে আমার সবেই 15 দিন হয়েছিল, এবং আমি যতদূর বুঝেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা তো ভীষণ স্নেহময় ছিল। তারা সবাই বড় বৌদিকে যতটা ভালোবাসতো, ঠিক আমাকেও ততটাই ভালোবাসতো। এবং আমি তো নিজেকে ভাগ্যবতী মনে করতাম এই বাড়ির বউ হিসেবে। কিন্তু সেদিন রাতে আমার চোখের পট্টি খুলে যায় এবং সবার সত্যিটা আমার চোখের সামনে ফুটে ওঠে। আসলে সেদিন রাতে আমি যখন বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে নিজের ঘর থেকে বাইরে বেরোই, তখন বৌদির ঘর থেকে কান্নার আওয়াজ আসে। তখন বৌদির কান্নার শব্দ পেয়ে আমি অনেক বেশি বিচলিত হয়ে তার ঘরের দিকে পা বাড়াই ও তার ঘরের জানালায় চোখ রাখতেই ভেতরের সেই ভয়ঙ্কর ও লজ্জাজনক দৃশ্য দেখে আমার পুরো শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। আমার গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। লজ্জা ও ঘৃণায় যেন আমার চোখ দিয়ে ধোঁয়া বেরিয়ে আসে ও মনের মধ্যে প্রশ্ন জাগে যে ছি, তবে কি এটাই ছিল তাদের কঠিন সত্যি, যেটা নিজের চোখে দেখার পরেও আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আসলে সেদিন আমার দৃষ্টি যখন ঘরের ভিতরে যায়, তখন ওই ঘরে আমার শাশুড়ি ও আমার বর উপস্থিত ছিল, এবং আমার বর জ্যাঠানির সঙ্গে অনেক জোরে জোরে, আর আমার ভাসুর সব কিছু বসে বসে দেখছিল ও মজা নিচ্ছিল। ছি, সে কিভাবে পেরেছিল নিজের স্ত্রীকে পর পুরুষের সঙ্গে ভাগ করে নিতে? এটার উত্তর আমি অনেক পরেই পেয়েছিলাম, এবং এটার উত্তর যখন আমি পেয়েছিলাম তখন পর্যন্ত আমার জীবনটাও প্রায় শেষ হয়ে এসেছিল। তাই অনুরোধ রইল আপনাদের কাছে, দয়া করে আপনারা আমার জীবনের এই সংগ্রামের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বুঝতে পারবেন যে একটা মেয়ে কতটা ধৈর্যশীল ও সহ্যশীল হতে পারে, এবং প্রয়োজনে সে নিজের অধিকারের জন্য লড়াই করে সেই যুদ্ধে জয়ী হতে পারে। আমার বরেরা 2 ভাই, এবং তারা 2 ভাই নিজের মাকে খুব শ্রদ্ধা করত, এবং আমার শাশুড়ির প্রত্যেকটা আদেশ তারা দুজনে মাথা নত করে পেতে নিত। কারণ ছোটবেলাতে শ্বশুর মশাইয়ের মারা যাওয়ার পরে আমার শাশুড়ি অনেক কষ্টে একা হাতে তার 2 ছেলেকে মানুষ করেছিল। আর সেই জন্যই তারা বড় হওয়ার পরেও আমার শাশুড়ি তার 2 ছেলেকে যেটা বলতো তারা সেটাই চোখ বন্ধ করে মেনে নিত। আমার তো দেখাশোনা করেই অর্কর সাথে বিয়ে হয়েছিল। বাবা মা অনেক আশা ও ভরসা করে আমার বিয়ে অর্কর সাথে দিয়েছিল, এবং আমাদের বিয়ের সময়
আমার জ্যাঠানি কিন্তু উপস্থিত ছিল না, কারণ সে তখন 7 মাসের গর্ভবতী। তাই ভেবেছিলাম বিয়েতে জ্যাঠানির সঙ্গে দেখা সাক্ষাৎ না হলেও বিয়ের পরে তার সঙ্গে অনেক কথাবার্তা হবে। তারপর বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে আসি, তখন আমার শাশুড়ি, ভাসুর ও আমার বরের আদর ও সম্মান পেয়ে আমি খুব খুশি ছিলাম। কিন্তু জানি না কেন আমার জ্যাঠানি তো বিয়ের পরেও আমাকে শুভকামনা ও আশীর্বাদ দিতে আসেনি। ভেবেছিলাম শ্বশুরবাড়িতে আসার পরে সে নিশ্চয়ই আমার সঙ্গে আলাপ করতে আসবে, কিন্তু সে তো নিজের ঘর থেকেই বের হয়নি। উল্টে আমি তার সঙ্গে দেখা করার জন্য তার ঘরের ভেতরে গেছিলাম। শ্বশুরবাড়িতে নতুন নতুন আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু নতুন নতুন সব কিছুই ভালো লাগছিল। বিশেষ করে প্রত্যেক দিন রাতে বরের আদর ও স্নেহ। কিন্তু 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার জ্যাঠানি তো আমার বর ও ভাসুরকে দেখে ভীষণ ভয় পেত। এমনকি আমার বরের সঙ্গে এই ব্যাপারে আমি কথাও বলেছিলাম যে তার বৌদি তাকে দেখে কেন এত ভয় পায়। আমার বর তো সেদিন মিছে বাহানা করে আমার প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু যত দিন যায় ততই আমার জ্যাঠানির মনের কষ্ট আমার চোখের সামনে যেন ভেসে ওঠে। কারণ জ্যাঠানি যখনই আমার বরকে দেখত, তখনই সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করত এবং তার কপাল থেকে যেন ঘাম ঝরতে থাকতো। এমনকি আমি তো জ্যাঠানির ব্যবহার দেখে তাকেই খারাপ ভাবতে শুরু করেছিলাম, কারণ আমার চোখের সামনে তো বাড়ির লোকেরা আমার জ্যাঠানির সঙ্গে খুবই ভালো ব্যবহার করত এবং সবাই আমার জ্যাঠানির গর্ভের বাচ্চাটাকে নিয়ে খুবই সিরিয়াস ছিল। আমি তো বাড়ির লোকের কোনো ত্রুটি খুঁজে পাইনি, তাই আমি তো জ্যাঠানিকেই ভুল ভাবতে শুরু করেছিলাম। কিন্তু সেদিন আমার চোখের পট্টি খুলে যায় যেদিন আমি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে আসি। সেদিন বাড়িতে ঢোকা মাত্রই বৌদির চিৎকারের আওয়াজ পাই, আহ, উফ, অনেক হয়েছে, আমি আর পারছি না, উফ, আমায় ছেড়ে দাও। ওই রকম আওয়াজ পেয়ে বুঝতে পারি যে উপরের ঘরে কেউ বা কারা যেন আছে, এবং ওই সময় আমি ভেবেছিলাম হয়তো উপরের ঘরে কেউ সম্পর্কে জড়িত আছে। এমনকি একটা মুহূর্তের জন্য তো মনে হয়েছিল যে বৌদি তো গর্ভবতী আছে, তাহলে এই অবস্থায় কেউ কি করে তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। কিন্তু আমি তো ভুল ছিলাম। তাই চিৎকারের আওয়াজ পেয়ে আমি যখন আস্তে করে ঘরের ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরের ঘরে যাই, তখন বৌদির ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনেছিলাম ও লুকিয়ে সব কিছু নিজের চোখেই দেখেছিলাম। এবং নিজের চোখে সব কিছু দেখার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়, আমার গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। ভেতরের দৃশ্য দেখে আমার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, কারণ আমি যাদের এতটা ভালো মানুষ ভাবতাম তারা তো মানুষের চাইতেও অধম ছিল। এবং আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো মানুষের মুখোশ পরে শুধু ভালো সাজার নাটক করছিল। এমন নয় যে আমি আমার জ্যাঠানিকে কখনো জিজ্ঞেস করিনি যে তার এত উদাসীনতার কারণ কী। তাই আমি যখনই পার্সোনালভাবে আমার জ্যাঠানিকে এই ব্যাপারে জিজ্ঞেস করতাম, তখনই আমার জ্যাঠানির কিছু বলার আগেই আমার শাশুড়িমা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে পড়তেন। কিন্তু সেদিন আমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। আসলে সেদিন আমি যখন দরজার আড়ালে চুপচাপ লুকিয়ে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম আমার বর তার বৌদির হাত দুটোকে অনেক জোরে চেপে ধরে বলছিল, ভুলে গেলি সেই দিনগুলো, যে আমি কিভাবে তোর উপরে দয়া করেছি? আর কি দরকার ছিল আমার বউয়ের সামনে ভয় পাওয়ার নাটক করার? কারণ তোর এই ব্যবহারের জন্য আমার বউ আমাকে অনেক রকম প্রশ্ন করে, যেটার উত্তর আমি তাকে দিতে পারি না।
তোর এই ব্যবহারের জন্য আমার বউ সন্দেহ করতে শুরু করেছে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে কিন্তু আবার মারতে শুরু করব। আর ভুলে গেলি নাকি সেই রাতের কথা যখন আমি তোকে ধরে বেঁধে রোজ রাতে তোর সঙ্গে সব কিছু করতাম। তোর মতো গরিব ও অসহায় মেয়ের বিয়ে আমার দাদার সঙ্গে দিয়ে তোর ভাগ্য খুলে দিয়েছি। নইলে তো এখন তোর বাপের বাড়িতে পড়ে থাকতিস এবং না খেয়ে দিন কাটাতিস। আর তোর পেটে বাচ্চা দিয়ে আমি তোর উপরে দয়া করেছি, তাই এই দিনগুলো মনে রেখে নিজের মুখটা বন্ধ রাখবি। আর যদি আমার বউকে কিছু বলার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর এমন অবস্থা করব যে তুই কথা বলার মতো অবস্থায় থাকবি না। ওই সময় আমার জ্যাঠানি কেঁদে কেটে অনেক বেশি ভয় পেয়ে আমার বরকে বলছিল, তোমরা আমাকে ছেড়ে দাও, অনেক হয়েছে, আমি আর এত অত্যাচার সহ্য করতে পারছি না, আমাকে আর কষ্ট দিও না। এমনকি আমার বর জ্যাঠানির সঙ্গে যখন এতটা দুর্ব্যবহার করছিল তখন আমার ভাসুরও সেখানেই উপস্থিত ছিল এবং সে সব কিছু বসে বসে দেখছিল ও মজা নিচ্ছিল। আর বৌদি তো ভয়ে কাঠ হয়ে মাথা নিচু করে তাদের সামনে অসহায় ও লাচার অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমি তো এটা দেখে আশ্চর্য ছিলাম যে আমার ভাসুর কিভাবে চুপচাপ বসে নিজের স্ত্রীর অপমান দেখে মজা নিচ্ছিল এবং বৌদির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো ভাসুরের নয়, বরং সেই বাচ্চাটা তো আমার বরের ছিল। তার মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকেও ঠকিয়েছিল এবং সব কিছু নিজের চোখে দেখার পরে ভেবেছিলাম ওখান থেকেই চুপচাপ বাপের বাড়ি পালিয়ে যাব। কিন্তু সেদিন আমার শাশুড়ি দেখে ফেলে যে আমি দরজার বাইরে লুকিয়ে আছি এবং আমি সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা তিনজন মিলে আমাকে চেপে ধরেছিল। আমার বর যখন আমাকে ধরে ফেলেছিল তখন আমি মনে সাহস নিয়ে বরের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার। তুমি তোমার বৌদির সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছো, এমনকি তুমি আমার জীবনটাকেও নষ্ট করে দিয়েছো। আর এটার শাস্তি তো তোমাদের সবাইকে পেতেই হবে। দাদা থাকতেও তুমি তোমার বৌদিকে কেন গর্ভবতী করলে? আমাকে এটার উত্তর দাও। ওই সময় আমার বরের কিছু বলার আগেই আমার শাশুড়ি আমার হাত ধরে বলল, ছোট বৌমা, তুমি মাথা ঠান্ডা করো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলবো। এই বলে আমার শাশুড়ি মা বাহানা করে আমাকে নিজের ঘরের ভিতরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে আমাকে অনেক জোরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। এবং সেদিন রাতেই আমার জ্যাঠানির অনেক বেশি শরীর খারাপ হয় এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর 2 দিন পরেই আমার জ্যাঠানি তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং আমার জ্যাঠানির কন্যা সন্তান হয়েছিল। ওদিকে তারা সবাই মিলে আমাকে 3 দিন ধরে একটা ঘরের ভিতরে বন্ধ করে রেখেছিল। 3 দিন পরে সেদিন অর্ধেক রাতে যখন আমার জ্যাঠানি লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে তখন আমার জ্যাঠানিকে নিজের কাছে পেয়ে আমি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং সেদিন জানতে পেরেছিলাম আমার ভাসুরের আসল সত্যিটা। আসলে আমার ভাসুর একজন সমকামী পুরুষ ছিল এবং সমকামী পুরুষ তাদেরকেই বলা হয় যারা বিপরীত লিঙ্গে নয় বরং নিজের লিঙ্গ জাতির প্রতি আকর্ষিত হয়। আসলে আমার ভাসুর তার এক বিজয় নামের ছেলে বন্ধুর সঙ্গে প্রেমে জড়িত ছিল এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কও ছিল এবং আমার ভাসুর মেয়েদেরকে পছন্দই করতো না। সে তো নিজে একজন পুরুষ হয়েও অন্য পুরুষের প্রতি আকর্ষিত হতো, নিজে একজন পুরুষ হয়ে অন্য পুরুষদের ভালোবাসতো, কারণ আমার ভাসুর তো একজন সমকামী পুরুষ ছিল। এবং এই কথাটা আমার শাশুড়ি ও বর অনেক আগে থেকেই জানতো এবং আমার শাশুড়ি
তার ছেলের ব্যাপারে সব কিছু জেনে শুনেও তার ছেলের সত্যিটা সমাজের থেকে লুকোনোর জন্য আমার জ্যাঠানির মতো একজন গরিব ও অসহায় মেয়ের সঙ্গে তার সমকামী ছেলের বিয়ে দেয়। কারণ আমার শাশুড়ি ও আমার বর ভেবেছিল একটা গরিব ঘরের মেয়ের সঙ্গে ভাসুরের বিয়ে দিলে মেয়েটা বাধ্য হয়ে সব কিছু মেনে নিবে, এবং আমার শাশুড়ি ও বর আগে থেকেই সব অঙ্ক কষে রেখেছিল যে তার সমকামী ছেলের বিয়ে দেওয়ার পরে আমার বর তার বৌদির সঙ্গে রাত কাটাবে এবং তার বৌদিকে গর্ভবতী করবে। এর ফলে পাড়া প্রতিবেশীর লোকেরা কিছুই জানতে পারবে না যে আমার ভাসুর একজন সমকামী পুরুষ। কারণ আমার শাশুড়ি ও বর সব কিছু জানতো যে আমার ভাসুরের একজন ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে, এবং নিজেদের দোষ ঢাকা চাপা দেওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা জ্যাঠানির ও আমার পুরো জীবনটাকে নষ্ট করে দেয়। এমনকি জ্যাঠানির বিয়ের পরে আমার বর তার বৌদির সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করত। জ্যাঠানি যখন আমার বরের সঙ্গে করতে রাজি হতো না, তখন আমার বর তাকে ধরে বেঁধে তার সঙ্গে সব কিছু করত। আর আমার জ্যাঠানি অনেক গরিব ঘরের মেয়ে বলেই সে বাধ্য হয়ে সব কিছু সহ্য করেছিল। আর এই কারণেই সে নিজের গর্ভের বাচ্চাটিকে ঘৃণা করত। সেদিন রাতে আমার জ্যাঠানির কাছে সব কিছু সত্যি জানতে পেরেছিলাম, এবং সব কিছু সত্যি কথা জানতে পেরে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে এই শয়তানদের আমি উপযুক্ত শাস্তি দিব। কারণ আমার জ্যাঠানির সঙ্গে সঙ্গে তো আমার জীবনটাও তারা নষ্ট করেছিল। শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে তারা আমাদের জীবন নিয়ে খেলেছিল। সেদিন রাতে আমার জ্যাঠানি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, ছোট বউ, তুমি এখান থেকে চলে যাও, কারণ আমার জীবনটা তো এরা নষ্ট করেই দিয়েছে, কিন্তু আমি চাই না যে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক। তাই এখন ভালো সুযোগ আছে, সবাই শুয়ে আছে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও। সেদিন আমি শ্বশুরবাড়ি থেকে পালানোর আগে বৌদিকে কথা দিয়েছিলাম যে আমি তাকেও এই শয়তানদের হাত থেকে বাঁচাবো এবং তাদের সবাইকে উপযুক্ত শাস্তি দিব। তারপর সেদিন রাতে আমি বৌদির ফোন থেকে আমার বাবাকে ফোন করে সব কিছু বলেছিলাম, এবং সেখান থেকে চুপচাপ বেরিয়ে বাবার বাড়ি গেছিলাম। পরের দিন সকালবেলা বাবার সঙ্গে থানায় গিয়ে পুলিশকে সব কিছু সত্যি কথা বলেছিলাম। শুধু তাই নয়, পুলিশকে তাদের নামে অভিযোগ জানিয়েছিলাম। তারপর আমি যখন পুলিশকে সঙ্গে করে আমার শ্বশুরবাড়িতে হাজির হয়, তখন পুলিশকে দেখা মাত্রই আমার বর আমার সঙ্গে ভালোবাসার নাটক করা শুরু করে। ও বলে, তুমি সারা রাত ধরে কোথায় ছিলে? আমি তোমাকে কত খোঁজাখুঁজি করেছি। নিজের বাড়ি ছেড়ে কেউ এইভাবে যায়? আমার বরের নাটক দেখে আমি আর সহ্য করতে না পেরে তার গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, শয়তান কোথাকার! তোর মতো অসভ্য লোকের সঙ্গে থাকার চাইতে আমার মায়ের বাড়িতে চিরকাল থেকে বাবা মায়ের সেবা যত্ন করা অনেক ভালো। আমার বর তখন নাটক করে আমাকে জড়িয়ে ধরে বলল, সোনা, তুমি এইসব কি বলছো? তুমি আমাকে এইভাবে হেনস্থা করছো কেন? আমি তখন আমার তথাকথিত বরকে একটা ধাক্কা দিয়ে বললাম, তুই নিজের বৌদিকে গর্ভবতী করেছিস, তাই এই বাচ্চাটা তো তোর। এবার আমার জীবনটাকে নষ্ট করার জন্য আমাকে বিয়ে করেছিস। ওই সময় আমার শাশুড়ি অনেক রেগে আমার মুখের সামনে এসে আমাকে চিৎকার করে বললেন, ছোট বৌমা, মুখ সামলে কথা বলো। 10টা লোকের সামনে তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকেদের মান সম্মান নষ্ট করতে লজ্জা করে না? আমার জ্যাঠানি কিন্তু ততক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। আমি কিন্তু আমার বৌদিকে বললাম, বৌদি, তুমি কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমার কথা শুনে বৌদি এগিয়ে এসে পুলিশকে সব কিছু সত্যি কথা বলল যে আমার বর কিভাবে তার উপরে শারীরিক শোষণ করত, এবং আমার সমকামী ভাসুর ও শাশুড়ি তাকে মানসিক ও শারীরিক দিক দিয়ে অত্যাচার করত, এবং আমার শাশুড়ি বিয়ে দিয়েছিল তার বড় ছেলের সঙ্গে, কিন্তু তার বড় ছেলের দুর্বলতাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তার ছোট ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করিয়েছিল।
তারপর পুলিশকে সব কিছু সত্যি কথা বলার পরে আমার জ্যাঠানির সঙ্গে এত বড় অন্যায় অপরাধের শাস্তিস্বরূপ তারা এখন জেলে আছে এবং আমি আমার জ্যাঠানির সঙ্গে আমার বর ও জ্যাঠানির বাচ্চাকে নিয়ে এই বাড়িতেই থাকি। কিছু কিছু মানুষ নিজের দোষ ও দুর্বলতাকে ঢাকাচাপা দেওয়ার জন্য এতটাই নিম্ন পর্যায়ে নেমে যায় যে সেটা শুনে তখন আমাদের মতো সাধারণ মানুষদের কাছে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু আজকের গল্পটি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।